দর্শক, আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের গণগ্রেপ্তার, গাজায় মৃত্যুর মিছিল থামছেই না। জানিয়ে দিব, ছাড় দিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। এরপর রয়েছে রাশিয়ার সীমান্তে 40,000 সেনা মোতায়েন। সর্বশেষ থাকছে, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, এই জায়গা আমাদের। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের গণগ্রেফতার, গাজায় মৃত্যুর মিছিল থামছেই না। ইসরায়েল পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়ে একদিনেই 1000-এর বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে গাজায় বিমান হামলা অব্যাহত আছে। সেখানে দুর্ভিক্ষে জর্জরিত সাধারণ মানুষের মধ্যে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। খবর শাফাক নিউজের। টুলকার্মের গভর্নর জানিয়েছেন, শুক্রবারের 12 সেপ্টেম্বরের অভিযানে ইসরায়েলি সেনারা একযোগে 1000-এর বেশি ফিলিস্তিনিকে আটক করে। এদিকে রামাল্লার কাছে আইন ইয়াব্রুদ এলাকায় 4 জন ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি ডাউন সিনড্রোম আক্রান্ত যুবককে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজার আল আউদা হাসপাতালের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় বিমান হামলায় 3 জন নিহত ও অন্তত 38 জন আহত হয়েছেন। হামলাগুলো হয়েছে মানবিক সহায়তার লাইনে দাঁড়ানো ভিড়ে এবং মধ্য গাজার কয়েকটি আবাসিক এলাকায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা 64,700 ছাড়িয়েছে। পাশাপাশি ক্ষুধায় এখন পর্যন্ত অন্তত 387 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 138 জন শিশু। জাতিসংঘের সংস্থা UNRWA বলছে, গাজার সাধারণ মানুষ এখনও কোনো নিরাপদ আশ্রয় ছাড়াই বন্দী হয়েছে এবং তীব্র খাদ্য সংকটে পড়েছে। ছাড় দিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান। নিজেদের স্বার্থে কিছুটা ছাড় দিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান, এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চুক্তি সম্পন্ন হলে এক নারী বিজ্ঞানীকে ফিরে পাবে তেহরান। খবর ফ্রান্স 24-এর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার বলেছেন, ফ্রান্সে আটক এক ইরানি নারীর বদলে ইরানে আটক ফরাসি বন্দীদের বিনিময়ের চুক্তি প্রায় সম্পন্ন হবার পথে। প্রস্তাবিত বিনিময়ে মাধিয়ে এসফন্দিয়ারিকে মুক্তি দিবে ফ্রান্স। তিনি ফেব্রুয়ারিতে ফ্রান্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদ প্রচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। আরাগচি আরও বিস্তারিত কিছু না জানিয়ে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, আমরা প্রচুর তৎপরতা চালিয়েছি। আমি এখন বলতে পারি যে আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে ইরানে আটক ফরাসি 2 বন্দির বিনিময়ে মাধিয়ের মুক্তির চুক্তি চূড়ান্ত পর্যায়ে। ইরান বারবার তার মুক্তির দাবি জানিয়েছে। তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে অনেক যুক্তি দিয়েছে। ফ্রান্স বলেছে, তারা 2 ফরাসি নাগরিক সিসিল কোহলার এবং জ্যাক প্যারিসকে আটকের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে ইরানের বিরুদ্ধে অভিযোগ করবে। 40 বছর বয়সী কোহলার এবং 70 বছর বয়সী প্যারিসকে 2022 সালের 7 মে গ্রেপ্তার করা হয়েছিল। ইরানের চিরশত্রু ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়। এই দম্পতি বর্তমানে ইরানে আটক প্রায় 20 জন ইউরোপীয়র মধ্যে অন্যতম। বন্দীদের মধ্যে একজন ফ্র্যাঙ্কো জার্মান কিশোরও রয়েছে। সে ইউরোপ থেকে এশিয়া সাইকেল ভ্রমণে যাচ্ছিল। পথে 16 জুন ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের সময় নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায় সে ইরানের সেনাদের হাতে আটক। রাশিয়ার সীমান্তে 40,000 সেনা মোতায়েন পোল্যান্ডের। বেলারুশ রাশিয়ার সীমান্তে 40,000 সেনা পাঠিয়েছে পোল্যান্ড। বেলারুশে শুরু হওয়া জাপাত সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার 12 সেপ্টেম্বর মহড়ায় বেলারুশের সঙ্গে যোগ দেয় রাশিয়া। মহড়ায় আগামী দিনের শত্রুদের ঘায়েল করার বিভিন্ন কলাকৌশল ঝালিয়ে নেবে 2 দেশের সেনারা। বুধবার রাতে টেলিভিশন চ্যানেল পোলস্যাট নিউজকে পোলিশ জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী সেজারি টমসিক বলেন, বেলারুশে শুরু হওয়া রাশিয়া বেলারুশ জাপাত সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় ধাপে ধাপে পোল্যান্ডের পূর্ব সীমান্তে সৈন্য মোতায়েন করা হবে। পোল্যান্ড বহু মাস ধরে জাপাত 2025 মহড়া উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে। পোলিশ সামরিক বাহিনীও পৃথকভাবে মহড়া পরিচালনা করেছে, যেখানে 30,000-এরও বেশি সৈন্য অংশগ্রহণ করেছে। টমসিক বলেন, জাপাত 2025-এর পর্যাপ্ত প্রতিক্রিয়া জানাতে পোলিশ এবং ন্যাটো সৈন্যদের প্রয়োজন। রাশিয়ান এবং বেলারুশিয়ান মহড়াকে আক্রমণাত্মক বলে মনে করা হয়। এখান থেকেই ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল। অতএব পোলিশ সেনাবাহিনী এর জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী দিনে আমাদের সীমান্তে প্রায় 40,000 সৈন্য থাকবে।
টমসি কারো বলেন 9 থেকে 10 সেপ্টেম্বর রাতে রাশিয়ান ড্রোনের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটি জাপাত 2025 সামরিক মহড়ার সঙ্গে সম্পর্কিত। মঙ্গলবার থেকে বুধবার রাতে 19টি ড্রোন পোল্যান্ডে অনুপ্রবেশ করে এবং যেগুলো হুমকি স্বরূপ ছিল সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়। রাশিয়ান ড্রোন পোল্যান্ডের সীমান্ত লঙ্ঘনের একদিন পর ক্রেমলিন কথা বলেছে। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় পোল্যান্ডে গুলি করে ভূপাতিত করা ড্রোনগুলো রাশিয়ান সামরিক বাহিনীর বলে অস্বীকার করেছে। অন্যদিকে ইউক্রেন পোল্যান্ডকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান ড্রোন দ্বারা পোলিশ আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়েছে। ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস 27টি সদস্য দেশের পক্ষে একটি বিবৃতি জারি করেছেন। এতে ইইউ পররাষ্ট্রনীতি প্রধান বলেছেন, এটি রাশিয়ার একটি আক্রমণাত্মক এবং বেপরোয়া কাজ যা ইইউ নাগরিকদের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি। কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, এই জায়গা আমাদের। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন ভূখণ্ডকে নিজেদের জায়গা দাবি করে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন। ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না এমন ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ প্রকল্প আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন। বিশ্লেষকদের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে। বৃহস্পতিবার নেতানিয়াহু এই প্রকল্পে স্বাক্ষর করেন, যা পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করবে। মালে আদুমিম বসতিতে এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, এই জায়গা আমাদের। তিনি আরও বলেন, শহরের জনসংখ্যা দ্বিগুণ করা হবে। 12 বর্গ কিলোমিটার জমির ওপর গড়ে ওঠা এই বসতিটি E1 নামে পরিচিত। এখানে 3400 নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের একটি বড় অংশ দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। একই সঙ্গে ওই অঞ্চলের হাজার হাজার ইসরায়েলি বসতি একে অপরের সঙ্গে সংযুক্ত হবে। পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে ফিলিস্তিনিরা। তবে 1967 সাল থেকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সব বসতি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে গণ্য হয়, এমনকি সেগুলো ইসরায়েলের অনুমোদন পেলেও। আল জাজিরার প্রতিবেদক হামদা সালহুদ জানান, এই সম্প্রসারণ পরিকল্পনা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ভৌগোলিক সংযোগ ধ্বংস করবে। এর ফলে ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা আরও ক্ষীণ হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ বৃহস্পতিবার বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিনি রাষ্ট্রই এই অঞ্চলের শান্তির চাবিকাঠি। তিনি একে এবং দ্বিরাষ্ট্র সমাধানকে অপরিহার্য বলে উল্লেখ করেন। ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইন বিরোধী আখ্যা দিয়ে অভিযোগ করেন নেতানিয়াহু সমগ্র অঞ্চলকে অন্ধকার গহ্বরে ঠেলে দিচ্ছেন। রুদেইনাহ বলেন, ইতিমধ্যেই জাতিসংঘের 149টি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তিনি বাকি দেশগুলোকে অবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই অধিকৃত ভূখণ্ডে বসতি স্থাপনের পক্ষে এবং ইসরায়েল ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়ার বিরোধী। 1990-এর দশকে স্বাক্ষরিত অসলো চুক্তির বিরুদ্ধেও তিনি সরব ছিলেন। 2001 সালে ফাঁস হওয়া এক ভিডিওতে নেতানিয়াহু দাবি করেছিলেন তিনি কার্যত ওই চুক্তির ইতি টেনেছেন। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মেয়াদে 1997 সালে নেতানিয়াহু পূর্ব জেরুজালেমে হার হোমা নামে বসতি গড়তে সহায়তা করেন। পরবর্তী সময়ে তিনি বলেন, তার ক্ষমতায় থাকাকালীন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র কখনোই গঠিত হবে না। সম্প্রতি ইসরায়েলের কট্টর উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচও বলেছেন, E1 এর মতো বসতি ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলবে।